হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ইউ অল ওয়ান্স সেকেন্ড টু মাই ক্লাস। আজকের এই ক্লাসটা দিয়ে আমি একটা সিরিজ শুরু করতে চলেছি, যে সিরিজটা বুঝতেই পারছো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসের উপরে। এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এমন একটা বিষয় যেটা কেবল মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী বা স্কুল লেভেল যারা ক্যান্ডিডেটস তাদের জন্য কেবল দরকারি তাই নয়, যারা হায়ার স্টাডি এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অ্যাপিয়ার করার জন্য প্রিপারেশান নিচ্ছ, সবার জন্যই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুব খুব ভাইটাল একটা বিষয়। এবং সেই বিষয়টাকে মাথায় রেখে এই সিরিজটা আমি শুরু করছি। আজকের এই প্রথম ভিডিওতে আমি দেখতেই পাচ্ছ 10টা শব্দ নিয়েছি। এই 10টা শব্দের সঙ্গে কি কি প্রিপোজিশন যাওয়া উচিত, মানে প্রত্যেকটা শব্দের এগেনস্টে প্রপার বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কী হওয়া উচিত, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তবে ছোট্ট একটা বিষয় এখানে উল্লেখ করে নিই। অ্যাকচুয়ালি প্রিপোজিশনের যে ইউসেজ, সেখানে আমরা দেখি যে দুটো পার্ট থাকে। একটা পার্টে আমরা জেনারেল যে সমস্ত ইউসেজ, অর্থাৎ প্রিপোজিশনগুলো কি সেন্স ইমপ্লাই করছে তার উপরে নির্ভর করে আমরা বেশ কিছু ইউসেজ করতে পারি, এবং সেগুলো কিন্তু লোয়ার ক্লাস অফ স্কুলিং, যেগুলো আমরা দেখি 5, 6, 7, 8, 9, 10, এমনকি 11, 12-এও কোনো কোনো ক্ষেত্রে এই কমন ইউসেজগুলো আসে। কিন্তু যখনই আমরা একটু আপার লেভেলে চলে যাব, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমরা দেখব কমন ইউসেজগুলো কিন্তু আসবে না, সবগুলো কিন্তু সেখানে স্পেশাল ইউসেজের ব্যাপার থাকবে। এবং এই আলোচনা, যে সমস্ত ভিডিওগুলো আসবে এই আলোচনার উপরে, সেগুলো প্রত্যেকটাতেই কিন্তু এই সমস্ত স্পেশাল ইউজ, বিভিন্ন প্রিপোজিশন, কোন শব্দের সঙ্গে কোনটা যাওয়া উচিত সেই নিয়ে আমরা আলোচনা করব। তো এক্স্যাক্টলি আমরা আজকের এই আলোচনা সরাসরি এবার চলে যাব। প্রথম যে শব্দটা আমরা নিয়েছি, শব্দটার মানে হচ্ছে অ্যাভোরেন্ট। অ্যাকচুয়ালি অ্যাভোরেন্ট এটা অ্যাডজেক্টিভ। অ্যাভোর কথার মানে হচ্ছে ঘৃণা করা বা অপছন্দ করা, তীব্রভাবে অপছন্দ করা। সেখান থেকে অ্যাভোরেন্ট কথাটা এসছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে, এটা পাশে লিখে দিচ্ছি অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাভোরেন্টের সঙ্গে আসা উচিত অফ, অ্যাভোরেন্ট অফ। এবং এটা তোমরা সবাই জানো কম বেশি যে এগুলো কিন্তু কোনো রকম সো কল্ড এস্টাবলিশ রুল মেনে চলে না। এগুলো যেভাবে ইউসেজ, ইংলিশ গ্রামারিয়ানস যারা গ্রামার তৈরি করে গেছেন তারা যেভাবে করে গেছেন, বা কিছু কাস্টমার ইউসেজ রয়েছে, সেই ইউসেজগুলোই আমরা এখানে দেখে নেব। তো কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে স্যার অ্যাভোরেন্ট অফ কেন, অ্যাভোরেন্ট ইন নয় কেন, কিংবা ফর নয় কেন, তার উত্তর আমি একটাই দেবো, এটা এভাবেই ইংরেজিরা করে গেছেন, এভাবেই হয়। ঠিক আছে? তো অ্যাভোরেন্ট অফ, আমি একটা এক্সাম্পল নিতেই পারি যে সি ইজ অ্যাভোরেন্ট অফ ড্রাই ফিশেস। শুটকি মাছ সে একদমই পছন্দ করে না। তো সি ইজ অ্যাভোরেন্ট অফ ড্রাই ফিশেস। এরপর যেটা রয়েছে, এটা কিন্তু আমাদের ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে আমরা এই শব্দটাকে পেয়েছি। অ্যাবাইড, তার সঙ্গে বাই, অ্যাবাইড বাই, এটা ভার্ব। অ্যাবাইড বাই মানে মেনে চলা, ওবে। তো আমরা একটা এক্সাম্পল নিতেই পারি যে উই শুড অলওয়েজ abide by the laws. ওকে, আমাদের সবসময় আইন মেনে চলা উচিত। এরপরে অ্যাবাউন্ড শব্দটা দেখো, খেয়াল করে আমরা দুবার এখানে নিয়েছি। কেন দুবার নিলাম? কারণ অ্যাবাউন্ড শব্দের মানেটা আমি প্রথমে বলিনি, প্রচুর পরিমাণে থাকা। তো এই প্রচুর পরিমাণে থাকা এই বিষয়টাতে আমরা দুটো প্রিপোজিশন ইউজ করব। মানে যে জিনিসটা রয়েছে প্রচুর পরিমাণে, সেটা দিয়ে যদি বাক্য শুরু করি, মানে তাকে যদি সাবজেক্ট হিসাবে ব্যবহার করি, সেক্ষেত্রে একটা প্রিপোজিশন আসবে। আর যেখানে রয়েছে সেই জায়গাটাকে দিয়ে যদি আমরা বাক্যটা শুরু করি বা তাকে সাবজেক্ট হিসেবে বসাই, তখন আরেকটা প্রিপোজিশন আসবে। তো দুবার লিখেছি। তো অ্যাবাউন্ড কথা মানে হচ্ছে প্রচুর পরিমাণে থাকা। তো সেক্ষেত্রে আমরা যদি প্রথমটাই নিই, অ্যাবাউন্ড ইন, মানে এটা দুটোই ভার্ব, এটাও ভার্ব। অ্যাবাউন্ড ইন, আমি ধরো এরকম একটা বাক্য বলছি যে এখানে প্রচুর পাখি থাকে এই এলাকায়। ঠিক আছে? তাহলে এটা আমরা লিখতেই পারি যে বার্ডস abound in this locality। হলো, পাখিরা এই এলাকায় প্রচুর রয়েছে। পরেরটা যদি আমি এই বাক্যটাকে অন্যভাবে লিখতে চাই, তাহলে হবে, আমি লোকালিটিকে সামনে টেনে আনবো, তখন আসবে কিন্তু abound with। ওকে, সরি, ওকে, abound with। কিভাবে আমরা লিখবো? this locality
abounds with birds। বিষয়টা একই কিন্তু ইউসেজটা পুরো আলাদা। এরপরে এটা খুব কমন একটা ব্যাপার, তাও আমি লিখেছি অ্যাবসেন্ট, এটা তোমরা সবাই জানো অ্যাডজেক্টিভ। অ্যাবসেন্টের পরে বসে ফ্রম। কেন অ্যাবসেন্ট ইন নয়, এই প্রশ্নের উত্তর ওই আগেরটাই। ওকে, ইহা এইভাবেই হয়। তো অ্যাবসেন্ট ফ্রম এটা খুব কমন একটা ইউসেজ, যদিও এটা স্পেশাল ইউসেজের মধ্যে পড়ে, কিন্তু ভেরি ভেরি ফ্রিকোয়েন্ট টাইমস আমরা দেখেছি এগুলো পরীক্ষায় এসেছে, খুব খুব কমন, এটা ভেরি ভেরি কমন। সো বলি সি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস ইয়েস্টারডে, বা যাই হোক সে ক্লাস থেকে অনুপস্থিত ছিল। অ্যাবজর্ব, অ্যাবজর্ব মানে হচ্ছে মুক্তি দেওয়া বা ছাড় দেওয়া। তো অ্যাবজর্ব এটা ভার্ব, এর সঙ্গে আমরা বসাবো ফ্রম, অ্যাবজর্ব ফ্রম। কিন্তু বলি বিচারক ওই লোকটিকে অপরাধের যে চার্জ বা অভিযোগ তার থেকে মুক্তি দিয়েছেন। তো লিখতেই পারি যে দ্য জাজ ওকে হ্যাজ অ্যাবজর্বড দ্য ম্যান from the charge of murder, or charge of কিছু একটা খুনের অভিযোগ থেকে তাকে মুক্তি দিয়েছেন। দ্য জাজ হ্যাজ অ্যাবজর্বড দ্য ম্যান ফ্রম। ওকে, এরপরে আসছে অ্যাবজর্বড, এটা আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করব। অ্যাবজর্বড এই কথাটার সঙ্গে আছে ইন। অ্যাকচুয়ালি অ্যাবজর্ব কথা মনে হচ্ছে নিবিষ্ট, খুব মন দিয়ে কেউ কিছু করছে, তার মধ্যে ডুবে গেছে, নিমগ্ন মগ্ন এই ধরনের অর্থে আছে। দ্য বয় ইজ কোয়াইট অ্যাবজর্বড, পুরোপুরি যেন ডুবে গেছে, মগ্ন হয়ে গেছে। কোয়াইট অ্যাবজর্বড, শুধু অ্যাবজর্ব লিখলেও হয়, অ্যাবজর্বড ইন হিজ স্টাডিজ। এই ঠিক আছে। এরপরে অ্যাবস্টেন, এটা ভার্ব। অ্যাবস্টেন মানে বিরত থাকা বা দূরে থাকা, এরকম বিষয়টা। অ্যাবস্টেন ফ্রম, এই বলে যে উই শুড অ্যাবস্টেন ফ্রম, যেরকম ভাবি উই শুড অ্যাবস্টেন ফ্রম জাঙ্ক ফুডস, আমাদের উচিত জাঙ্ক ফুড থেকে বিরত থাকা বা দূরে থাকা। তো অ্যাবস্টেমিয়াস এটা অ্যাডজেক্টিভ, এটা প্রায় কাছাকাছি, মানে সংযত, এইরকমই ব্যাপারটা আসবে। কিন্তু এটা ইউসেজটা আসবে, এর সঙ্গে যে প্রিপোজিশনটা যাবে সেটা হচ্ছে অ্যাবস্টেমিয়াস ইন। তাহলে এবার আমি লিখতে পারি দোজ হু আর অ্যাবস্টেমিয়াস ইন ফুড, খাওয়ার ব্যাপারে যারা সংযত, পরিমিত যারা আহার করে, দোজ হু আর অ্যাবস্টেমিয়াস ইন ফুড এনজয়েস গুড হেলথ, তারা সুস্বাস্থ্য উপভোগ করে। তাহলে হবে দোজ হু আর অ্যাবস্টেমিয়াস ইন ফুড এনজয়েস গুড হেলথ। লাস্টেরটা থাকছে অ্যাক্সেস, এটা নাউন। অ্যাক্সেস মানে হচ্ছে প্রবেশ অধিকার। তো অ্যাক্সেস টু, অ্যাক্সেস টু আমরা লিখতে পারি যে কমন পিপল don't have access to this office, এই অফিসে সাধারণ মানুষের ঢোকার অধিকার নেই। তাহলে এই যে লিস্টটা আমরা বানালাম, এটা জাস্ট শুরুয়াত, জাস্ট একটা ছোট্ট বিগিনিং। এইটা দিয়ে আমরা একটা জার্নি শুরু করলাম, এবং এই জার্নিটা কিন্তু একটা বড় লম্বা একটা সফর, কারণ প্রচুর প্রচুর জিনিস আমাদেরকে জানতে হবে। এবং প্রিপোজিশনের সেকশনটা এতটাই ভাস্ট এবং এতটাই ট্রিকি যে এবার আমরা যারা টিচার তাদেরকেও যদি একটা 100টা সিরিজ দিয়ে বসিয়ে দেওয়া হয়, তাহলে তো আমাদেরও হয়তো 10-15টা ভুল হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রচুর প্রচুর ইউসেজ থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যেগুলো কমন বা ফ্রিকোয়েন্টলি ফিরে ফিরে আসে বিভিন্ন চাকরির পরীক্ষায় বা বিভিন্ন পরীক্ষাতে, সেগুলোর উপরে ফোকাস করার চেষ্টা করেছি। তো যাই হোক না কেন, আজকের এই ক্লাসটা কেমন লাগলো সম্ভব হলে কমেন্টে জানিও সবাই। এবং এই ক্লাসটা এরকমভাবে আমরা যেভাবে রিপ্রেজেন্ট করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে এবং উপকারে লাগবে। এবং এই লিস্টটা কিন্তু অবশ্যই তোমরা কোথাও না কোথাও ফাইনালি নোট ডাউন করে রাখবে, একটা খাতা, সেটা পুরোনো ডায়েরি হতে পারে বা বাঁধাই করা খাতা হতে পারে, সেইটা তোমরা একদম সিস্টেমেটিক্যালি ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করে রাখবে।
সো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ক্লাস বা পরের ক্লাসগুলোতে। এবং শুধু এই টপিক নিয়ে না, আরও বিভিন্ন ধরনের ক্লাস আসবে হায়ার স্টাডিজের জন্য, কলেজ লেভেল বা যারা বিভিন্ন রকমভাবে আপার লেভেল অফ স্টাডিজে রয়েছে তাদের জন্য চেষ্টা করছি কিছু না কিছু আনার। সো আজকে আর একদম কথা নয়, দেখা হচ্ছে পরের ক্লাসে। স্টে ওয়েল, স্টে কানেক্টেড, মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।